স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর ভূগোলের দেখো তোমাদের আধুনিক ভূগোল ও পরিবেশ বইটার অধ্যায় 7 আঞ্চলিক ভূগোল ভারতের সম্পদ এটা পড়াবো। এটা যদি বড় হয়ে যাবে তার জন্য দুটো চ্যাপ্টারে পড়াবো। আজকে পার্ট 1 এটা দেখো। ভূমিকা, ইন্ট্রোডাকশন। জার্মান অর্থনীতিবিদ অধ্যাপক এরিস ওয়াল্টার জিমারম্যান 1951 সম্পদের সংজ্ঞা হিসেবে বলেছেন, সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু বা পদার্থের মধ্যে লুকিয়ে থাকা কার্যকারী শক্তি হলো সম্পদ। অর্থাৎ সম্পদ পদার্থের মধ্যে থাকা এমন শক্তি যা মানুষের অভাব মোচন করে, মানুষের চাহিদা পূরণ করে। কাজে সম্পদ মানুষের লক্ষ্য পূরণ এবং অর্থনৈতিক বিকাশের ভিত্তি। সম্পদ কখন হবে? যখন তুমি কোনো কিছু তোমার কাছে আছে সেইটাকে ব্যবহার করে তোমার কাজে লাগাতে পারবে, তখনই সেটা তোমার সম্পদ। কাজে না লাগালে কোনো সম্পদ নেই। সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ দেখো। সম্পদের ধারণা। সম্পদ কথাটির অর্থ ব্যাপক। এক, সম্পদ প্রকৃতির দান। প্রকৃতিতে পাওয়া মানুষের চাহিদা পূরণকারী যে কোনো জৈব ও অজৈব বস্তুই সম্পদ। দুই, উপলব্ধির বিচারে মানুষের জ্ঞান, দক্ষতা প্রাকৃতিক বস্তুকে ব্যবহারের উপযোগী পদার্থে পরিণত করায়, এগুলো সম্পদ। তিন, আর্থসামাজিক দৃষ্টিকোণ অনুযায়ী সম্পদ হলো মানুষের মূলধন, সন্তুষ্টি, জ্ঞান, প্রযুক্তি ইত্যাদি। চার, সম্পদ ও জীবমণ্ডলের দৃষ্টিকোণ থেকে সম্পদ জীবমণ্ডলের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। 1992 সালে বসুন্ধরা সম্মেলন, আর্থ সামিট যেটা হয়েছিল 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল। তোমাদের শর্ট প্রশ্ন আসবে যে বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? 1992-তে। এরকম শর্ট প্রশ্ন কিন্তু আসবে। বলা হয়েছে মানুষের চাহিদা পূরণ এবং জীবমণ্ডলের সংরক্ষণে কার্যকারী বস্তু বা পদার্থকে সম্পদ বলে। পাঁচ, সামাজিক লক্ষ্য পূরণের দিক থেকে সম্পদ হলো মানুষের পার্থিব ও আর্থসামাজিক পরিবেশের উপাদান। এবার সম্পদের বৈশিষ্ট্য কি? সম্পদের বৈশিষ্ট্যগুলি হলো কোনো বস্তু বা পদার্থের এক, কার্যকারিতা। দুই, অভাব মোচনের ক্ষমতা। তিন, গ্রহণযোগ্যতা। চার, প্রয়োগযোগ্যতা। পাঁচ, চাহিদা। ছয়, সীমাবদ্ধতা। সাত, প্রচলিত হওয়া। আট, আহরণযোগ্যতা। নয়, পরিবেশ মিত্রতা। এবং 10, জীবমণ্ডলকে সংরক্ষণ করার ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের কিছু কিছু বা সবগুলি সম্পদের মধ্যে থাকা দরকার। এবার দেখো সম্পদ সৃষ্টির উপাদান সমূহ। সম্পদ সৃষ্টির উপাদান তিনটি: প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। কয়টা উপাদান? তিনটি: প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। প্রকৃতি কি কি ব্যাখ্যা হয়েছে? এক, প্রকৃতি। জিমারম্যানের মতে প্রকৃতির সাহায্য, নির্দেশ ও সম্মতি নিয়ে সম্পদ সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের ওপরকার মাটি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, প্রাণীকুল, বায়ুমণ্ডল এবং ভূ অভ্যন্তরের শিলা ও খনিজ পদার্থ নিয়েই গঠিত প্রাকৃতিক পরিবেশ। মানুষ তার জ্ঞান, বুদ্ধি, কলা কৌশলের সাহায্যে প্রকৃতির যে সকল উপাদানকে কাজে লাগাতে পারে সেগুলি সম্পদ। তাহলে এক কথা আমরা যদি বলি যে মানুষ তার জ্ঞান, বুদ্ধি, কলা কৌশলের সাহায্যে প্রকৃতির যে সকল উপাদানকে কাজে লাগাতে পারে সেগুলোই সম্পদ, এটা বলা যেতে পারে। আর যেগুলি এখনো মানুষের দ্বারা ব্যবহৃত হতে পারেনি সেগুলো নিরপেক্ষ সামগ্রী বলে। যেমন গভীর সমুদ্র খাতে সঞ্চিত অনেক পদার্থেরই উপযোগিতা এখনো আবিষ্কৃত হয়নি। বোম্বে হাই অঞ্চলের খনিজ তৈল যতদিন পর্যন্ত আবিষ্কৃত হয়নি ততদিন পর্যন্ত তার নিরপেক্ষ সামগ্রী ছিল। বর্তমানে ইহা সম্পদ। মানে যখন আবিষ্কৃত হবে, মানুষের কাজে লাগবে, তখন সম্পদ। সম্পদ কখন হবে? তার আগে হচ্ছে নিরপেক্ষ সামগ্রী, যখন মানুষ সেটাকে তুলে নিয়ে কাজে লাগাবে। বোম্বে হাই থেকে যখন আগে তেল আবিষ্কৃত হয়নি, কিন্তু আমরা জানতাম তেল আছে কিন্তু কোনো কাজে লাগেনি, তখন কিন্তু সেটা নিরপেক্ষ সামগ্রী। কিন্তু যখনই সেটা তুলে আমাদের কাজে লাগবে তখন সেটা সম্পদে পরিণত হবে। এবার দেখো মানুষ। সম্পদ সৃষ্টির মুখ্য উপাদান মানুষ। শ্রম, জ্ঞান ও বুদ্ধি দিয়ে নিরপেক্ষ বস্তুকে মানুষই সম্পদে পরিণত করে চলেছে। সংস্কৃতি। সংস্কৃতি এক প্রকার মানবিক গুণ। সংস্কৃতির সাহায্যে মানুষ নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করে। মানুষের জ্ঞান হলো শ্রেষ্ঠ সম্পদ। মানুষের জ্ঞানই সম্পদের প্রকৃত জননী। সম্পদের প্রকৃত জননীকে মানুষের জ্ঞান। জ্ঞান না থাকলে তুমি তো কোনো কাজে লাগাতে পারবে না। জ্ঞান না থাকলে তো কাজে লাগবে না। আগুন গায়ে লাগালে পুড়ে যাবে, টাচ করলে পুড়ে যাবে, কিন্তু আগুনটাকে আবার তুমি রান্নার কাজে লাগো, রান্না হবে। শক্তি, এগুলো তৈরি মানে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপর নির্ভর করে। তোমার যদি ব্যবহারের উপযোগী করে তুলতে পারো তাহলে সম্পদ, যদি ব্যবহারের উপযোগী না করতে পারো তাহলে সেটা সম্পদ নয়। সাংস্কৃতিক উন্নয়নের কারণে চার্লস গুডিয়ার রবার ভালকানাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন।
কে আবিষ্কার করেন? চার্লস গুডিয়ার। রবার ভালকানাইজেশন, রাবার গাছের আঠার থেকে প্রস্তুত টায়ার বর্তমান সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে। ঠিক আছে, এবার দেখো সম্পদ ও নিরপেক্ষ বস্তুর মধ্যে পার্থক্য কি? ভিত্তি, উপযোগিতা, মানুষ উপযোগিতা গ্রহণ করে, এটা হচ্ছে সম্পদ। আর নিরপেক্ষ বস্তু কি? কার্যকারিতা আবিষ্কৃত না হওয়া, উপযোগিতা লাভ করা যায় না। ভবিষ্যৎ সম্পদের গচ্ছিত সম্পদ ব্যবহার দ্বারা নিঃশেষিত হয়, কিন্তু পুনর্ভব সম্পদ অফুরন্ত। আর নিরপেক্ষ বস্তু কার্যকারিতা আবিষ্কৃত হলে নিরপেক্ষ বস্তু সম্পদে পরিণত হবে। গুরুত্ব কি? সম্পদের গুরুত্ব, মানব জীবনে সম্পদ গুরুত্বপূর্ণ। আর নিরপেক্ষ বস্তু, মানব জীবনে নিরপেক্ষ বস্তু গুরুত্বহীন, যেটা আমার কোনো কাজে লাগে না, সেটার কোনো গুরুত্ব নেই। সম্পদের শ্রেণীবিভাগ দেখো, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সম্পদকে কতগুলো ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, যেমন ধরো শ্রেণীবিভাগ ভিত্তি কি? সম্পদ সৃষ্টির উপাদান, বিভিন্ন প্রকার সম্পদ। আর উদাহরণ দেখো, প্রাকৃতিক সম্পদ, কি কি প্রাকৃতিক সম্পদ আছে? মাটি, সূর্যগ্রহণ, খনিজ পদার্থ ইত্যাদি, এগুলো সব প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ, কি কি মানবিক সম্পদ? জনসংখ্যা, কর্মকুশলতা ইত্যাদি। সাংস্কৃতিক সম্পদ, শিক্ষা, সৌভ্রাতৃত্ব, বিচার বিবেচনা ইত্যাদি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। এবার স্থায়িত্ব দেখো, সঞ্চিত, ক্ষয়িষ্ণু, অপুনর্ভব সম্পদ, প্রবহমান, অফুরন্ত, পুনর্ভব, অবাধ সম্পদ। প্রথমে দেখো, সঞ্চিত, ক্ষয়িষ্ণু, অপুনর্ভব সম্পদ, যে কোনো খনিজ সম্পদ যেমন কয়লা, আকরিক, লোহা ইত্যাদি, এগুলো অপুনর্ভব কেন বলছে? এগুলো একসময় শেষ হয়ে যাবে। কয়লা আমাদের তো আর তো নতুন করে তৈরি হচ্ছে না, যতটা কয়লা আছে, আকরিক লোহা আছে, আমরা তুলে দিয়ে সব যদি খরচ করে ফেলি তাহলে আর এটা আর পুনর্ভব হচ্ছে না। আর প্রবহমান, অফুরন্ত, পুনর্ভব, অবাধ সম্পদ কোনগুলো? সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি, এর কোনো শেষ নেই। সৌরশক্তি, যতদিন সূর্য আছে ততদিন তুমি সৌরশক্তি ব্যবহার করে আগুন, কারেন্ট ব্যবহার করো না, সৌরশক্তি, বায়ু শক্তি ব্যবহার করে কারেন্ট উৎপাদন করো। এগুলো হচ্ছে অফুরন্ত শক্তি। জৈব বৈশিষ্ট্য দেখো, জৈব সম্পদের মধ্যে পড়ছে কাঠ, দুধ, পশু, মাছ ইত্যাদি, এগুলো জৈব সম্পদ। অজৈব সম্পদের মধ্যে জল, লৌহ আকরিক, তামা ইত্যাদি। আঞ্চলিক সম্পদ, যে কোনো খনিজ সম্পদ যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি, এগুলো আঞ্চলিক সম্পদ। আর সর্বব্যাপী সম্পদ, সব জায়গায় আছে, জল, সূর্যকিরণ, বায়ু ইত্যাদি। এবার দেখো সহজলভ্য সম্পদের মধ্যে কি কি আছে? জল, মাটি ইত্যাদি। সর্বোচ্চ লভ্য সম্পদ, যেখানে সব জায়গায় পাওয়া যাবে, বায়ু, সূর্যকিরণ ইত্যাদি। বিরল সম্পদ, কিছু কিছু আছে প্রকৃতিতে খুবই বিরল, যেমন ইউরেনিয়াম, টিন ইত্যাদি, এগুলো খুব বিরল। একমাত্র লম্ব সম্পদ, গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, একমাত্রই লম্ব সম্পদ, আর নেই। বিকশিত সম্পদ, উন্নত দেশের জলবিদ্যুৎ। সম্ভাব্য সম্পদ, উন্নয়নশীল দেশের জলবিদ্যুৎ। উন্নত দেশ আর উন্নয়নশীল, যেগুলো এখন শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞান উন্নত, যেমন ইংল্যান্ড, আমেরিকা, এরা হচ্ছে উন্নত দেশ। আর উন্নয়নশীল দেশ আমাদের মতো ভারতবর্ষ, আশেপাশের যে দেশগুলো, এগুলো হচ্ছে উন্নয়নশীল, মানে আস্তে আস্তে যে উন্নতির পথে যাচ্ছে, এগুলোকে বলে উন্নয়নশীল দেশ। ব্যক্তিগত সম্পদ, কৃষকের জমি, বাড়ি ইত্যাদি, এগুলো ব্যক্তিগত সম্পদ। সামাজিক সম্পদ, হাসপাতাল, বিদ্যালয়, এগুলো সবাই ব্যবহার করতে পারে, এগুলো সামাজিক সম্পদ। জাতীয় সম্পদ, রেলপথ, সড়কপথ, নদী বাঁধ ইত্যাদি, এগুলো জাতীয় সম্পদ। সার্বজনীন সম্পদ, আন্টার্কটিকা মহাদেশ, ওজোন স্তর ইত্যাদি। আন্টার্কটিকা মহাদেশ কারো ব্যক্তিগত না, সেখানে যে কেউ গিয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে পারে, সেই জন্য আন্টার্কটিকা মহাদেশকে বলেছে সার্বজনীন সম্পদ। এগুলো তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। বস্তুগত সম্পদ, যেমন শক্তি সম্পদ, জল সম্পদ, খনিজ পদার্থ। অবস্তুগত সম্পদ, শিক্ষা, কর্মকুশলতা, জ্ঞান ইত্যাদি। প্রাথমিক সম্পদ, সৌরতাপ, জল, বাতাস ইত্যাদি। বিকশিত সম্পদ, কৃত্রিম তন্তু, ডিজেল ইত্যাদি, এগুলো সব বিকশিত সম্পদ। এবার দেখো, প্রকৃতিতে সৃষ্ট, বৃদ্ধিপ্রাপ্ত ও প্রকৃতিতে উপস্থিত বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলে। তাহলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতিতে সৃষ্ট, বৃদ্ধিপ্রাপ্ত এবং প্রকৃতিতে উপস্থিত, প্রকৃতিতে তৈরি হচ্ছে এবং সেখানেই বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে এবং সেখানেই উপস্থিত আছে, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। বৃষ্টির জল, গাছের ফল ও বন্য থেকে সংগ্রহ করা মধু, সব প্রাকৃতিক সম্পদের উদাহরণ। সম্পদ সৃষ্টিতে সাহায্যকারী মানুষদের মানবিক সম্পদ বলে। পেনিসিলিনের আবিষ্কর্তা আলেকজান্ডার ফ্লেমিং মানবিক সম্পদের উদাহরণ। তিনি যদি আবিষ্কার না করতেন আমরা তো জানতে পারতাম না, সেজন্য তিনি হচ্ছেন মানবিক সম্পদ। শিক্ষিত মানুষের জ্ঞান ও বুদ্ধির বিকাশে সৃষ্ট সম্পদকে সাংস্কৃতিক সম্পদ বলে। চার্লস গুডিয়ারের বুদ্ধির প্রয়োগে সৃষ্ট রাবার ভালকানাইজেশন প্রক্রিয়ায় টায়ার টিউব প্রস্তুত হয়, তার বুদ্ধিমত্তা সাংস্কৃতিক সম্পদের উদাহরণ। গচ্ছিত সম্পদ, যেমন যে সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষিত হয় তাকে গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ বলে, যেমন খনিজ সম্পদ। প্রবাহমান সম্পদ, ব্যবহারের ফলে শেষ হবে না এমন সম্পদকে প্রবাহমান সম্পদ বলে, যেমন বায়ু, সূর্যগ্রহণ প্রবাহমান সম্পদের উদাহরণ। এবার দেখো গচ্ছিত প্রবাহমান সম্পদের পার্থক্য। গচ্ছিত সম্পদ সঞ্চয় সীমিত, নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। আর প্রবাহমান সম্পদ সঞ্চয় অসীম ও অফুরন্ত।
গচ্ছিত সম্পদ নিঃশেষ হলে পুনরুদ্ধার হয় না, একবার নষ্ট হয়ে গেলে আর আসছে না কিন্তু। আর প্রবহমান সম্পদ নিঃশেষ হলে নিজে থেকে সৃষ্টি হয়। গচ্ছিত সম্পদ দেখো পুনর্ব্যবহার হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যবহার আবর্তন হয়। আর প্রবহমান সম্পদ বাদে পুনর্ব্যবহার হতেও পারে, নাও হতে পারে। গচ্ছিত সম্পদ উত্তোলন বা উৎপাদন ব্যয় বেশি, অনেক কষ্ট করে উৎপাদন করতে হয়। আর প্রবহমান সম্পদ উত্তোলন বা উৎপাদন ব্যয় কম। গচ্ছিত সম্পদের গুরুত্ব তাৎক্ষণিক, আর প্রবহমান সম্পদের গুরুত্ব দীর্ঘকালীন। গচ্ছিত সম্পদ উত্তোলন কেন্দ্র ও ব্যবহারকারীর দূরত্ব বেশি, আর প্রবহমান সম্পদ উত্তোলন বা উৎপাদন ও ব্যবহারকারীর দূরত্ব কম। এবার সম্পদ সংরক্ষণ। পৃথিবীতে গচ্ছিত সম্পদের ভাণ্ডার সীমিত। বেহিসাবি ব্যবহারে গচ্ছিত সম্পদের পরিমাণ ও গুণমান হ্রাস পাওয়াকে সম্পদ সংকট বলে। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের উপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারকে সম্পদ সংরক্ষণ বলে। তাহলে সম্পদ সংরক্ষণ কাকে বলে সেটা বুঝতে হবে। এবার সম্পদ সংরক্ষণের উপায় কি? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো হলো: 1. পরিবর্তিত দ্রব্য। বর্তমানে ব্যবহৃত সম্পদের পরিবর্তে অন্য সম্পদ দিয়ে চাহিদা পূরণ করতে হবে। 2. বাহুল্য হ্রাস। অতিরিক্ত ব্যবহার কমিয়ে সম্পদ প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে। 3. অগ্রাধিকার। বিশেষ ক্ষেত্রে সম্পদ ব্যবহার করে ওই সম্পদের সংরক্ষণ করতে হবে। 4. অপচয় রোধ। ব্যবহারের সময় সম্পদের অপচয় রোধ প্রয়োজন। প্রযুক্তি। উন্নত প্রযুক্তির প্রয়োগে কম কাঁচামালের সাহায্যে বেশি উৎপাদন দ্বারা সম্পদ সংরক্ষণ সম্ভব হয়। পুনরাবর্তন। নতুন সম্পদ সৃষ্টির মাধ্যমে একাধিকবার একই সম্পদ ব্যবহার সম্পদ সংরক্ষণ হয়। 7. সচেতনতা বৃদ্ধি ও আইন প্রণয়ন। মানুষের সচেতনতা বাড়িয়ে এবং আইন প্রণয়ন করে সম্পদ সংরক্ষণ করা যায়। এবার দেখো খনিজ সম্পদ, মিনারেল রিসোর্সেস। খনিজ পদার্থ প্রকৃতিতে সৃষ্ট সম উপাদানে গঠিত যৌগিক পদার্থ। বেশিরভাগ খনিজ 2 বা তার বেশি মৌলিক উপাদানের মিশ্রণে গঠিত। তবে একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত খনিজ আছে। মানুষের চাহিদা এবং উপযোগিতা পূরণ করায় শিলার মধ্যে উপস্থিত যৌগিক পদার্থগুলিকে খনিজ সম্পদের অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণ: আকরিক, লোহা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি। এবার তোমাদের একটা শর্ট প্রশ্ন, খনিজ দ্রব্য কাকে বলে? দেখো, প্রকৃতিতে অজৈব উপায়ে সৃষ্ট নির্দিষ্ট অভ্যন্তরীণ পারমাণবিক এবং বিশেষ রাসায়নিক গঠনযুক্ত বস্তুকে খনিজ দ্রব্য বলে। এবার দেখো আকরিক লোহার গুরুত্ব ব্যবহার। পৃথিবীতে লোহাই সর্বাধিক ব্যবহৃত ধাতু। খনি থেকে তুলে ব্লাস্ট ফার্নেসে আকরিক লোহাকে কয়লা ও চুনাপাথরের সাহায্যে গলিয়ে প্রস্তুত করা হয়। বিশুদ্ধ লোহা, যেটাকে বলা হয় পিগ আয়রন। বিশুদ্ধ লোহার সাথে প্রয়োজন মতো ম্যাঙ্গানিজ, নিকেল, ট্যাংস্টেন প্রভৃতি ধাতু মিশিয়ে প্রস্তুত করা হয় ইস্পাত। এই ইস্পাতকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? দেখো, শিল্পের কাঁচামাল হিসেবে। কি কি শিল্পে? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল রূপে। ভারী যন্ত্রপাতি নির্মাণে, বয়লার, স্টিম ও টারবাইন নির্মাণে। পরিবহন ক্ষেত্রে রেলপথ, সেতু, জাহাজ, রেল, বাস, লরি ও মোটর গাড়ি নির্মাণে। কৃষি যন্ত্রপাতি নির্মাণে ট্রাক্টর, হারভেস্টার, কোদাল, শাবল, লাঙলের ফলা প্রভৃতি নির্মাণে। সমরাস্ত্র নির্মাণে ট্যাঙ্ক, রাইফেল, পিস্তল প্রস্তুতিতে। গৃহ নির্মাণে বিম, গেট ও গ্রিল নির্মাণে। গৃহস্থলীর সামগ্রী প্রস্তুতিতে ছুরি, কাঁচি, কড়াই ও সাঁড়াশি প্রস্তুত করতে। রাসায়নিক শিল্পে বিভিন্ন ধরনের রং, রাসায়নিক দ্রব্য, সার প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এবার দেখো শ্রেণীবিভাগ। লোহার পরিমাণ ও গুরুত্ব অনুসারে আকরিক লোহার শ্রেণীবিভাগ কি করা যাবে? দেখো, ম্যাগনেটাইট Fe3O4। এটা লোহার পরিমাণ 70 থেকে 75%, রং কালো, সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক, লৌহ উপাদানের প্রসিদ্ধ। হেমাটাইট Fe2O3 65 থেকে 70%, গাঢ় বাদামি রং, উন্নত আকরিক লৌহ উৎপাদনে ব্যবহার করা হয়। লিমোনাইট 2Fe2O3 3H2O, লোহার পরিমাণ 60 থেকে 65%, হলদে বাদামি, মাঝারি মানের আকরিক হয়, এর ব্যবহার কম। সিডেরাইট FeCO3 45 থেকে 50%, লোহার পরিমাণ ধূসর হলুদ, মান নিম্ন, তাই ব্যবহার কম। টাইটানিয়াম বা বগ আয়রন 30 থেকে 35% লোহা থাকে, এর রং ধূসর, আকরিকের মান অতি নিম্ন, তাই ব্যবহার প্রায় নেই। এবার দেখো খনিজ পদার্থের মুখ্য বিভাগগুলি কি কি? প্রকৃতিগত পার্থক্য অনুসারে খনিজ পদার্থকে দুভাগে ভাগ করা যায়। এক, ধাতব খনিজ দ্রব্য, তার মধ্যে পড়ে আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, তামা, সীসা, দস্তা প্রভৃতি। আর অধাতব খনিজ দ্রব্য, কয়লা, খনিজ তেল, অভ্র, চুনাপাথর, চীনামাটি প্রভৃতি। এগুলোর মধ্যে আবার কয়লা কঠিন জ্বালানি, খনিজ তেল তরল জ্বালানি, প্রাকৃতিক গ্যাস গ্যাসীয় জ্বালানি ইত্যাদিকে জ্বালানি খনিজ বলে। এবার দেখো আঞ্চলিক বন্টন। ভারতে প্রচুর পরিমাণে হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা সঞ্চিত আছে। আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থ।
ভারতের বিভিন্ন রাজ্যের আকরিক লোহা উত্তোলন ও উত্তোলিত আকরিক লোহার মুখ্য ব্যবহারের একটা তালিকা দিচ্ছি। দেখো, ওড়িশা উত্তোলনে প্রথম আকরিক লোহা কোথায় হয়? ময়ূরভঞ্জ জেলার গুরু মহিষানী, বাদাম পাহাড়, সুলাইপথ, বোনাই এবং কেওনঝড় জেলার বাগিয়াবুরু, সুন্দরগড় জেলার বোনাইগড়। মুখ্য ব্যবহার: রৌরকেল্লা ও জামশেদপুরের লৌহ ইস্পাত কারখানায় ময়ূরভঞ্জ ও সুন্দরগড়ের আকরিক লোহা এবং বোকারো কারখানায় বাদাম পাহাড় ও কিরিবুরুর আকরিক লোহা ব্যবহার করা হয়। এবার কর্ণাটকে কি উত্তোলনের স্থানে দ্বিতীয়? কুন্দ্রেমুখ উত্তরক অঞ্চল আছে। কুন্দ্রেমুখ, বাবা বুদান পাহাড়, সান্দুর ফসফেট, বোলারি, চিত্রদুর্গ, বিজাপুর ও ধারওয়ার। মুখ্য ব্যবহার: ভদ্রাবতী ইস্পাত কারখানার বাবা বুদান পাহাড়ের আকরিক লোহা, বিজয়নগরে ফসফেটের আকরিক লোহা ব্যবহৃত হয়। গোয়া উত্তোলনের স্থান তৃতীয়। পিরনা, শিরিগাঁও, কুডনেম, বিচলেম, তোলসিয়া, সাতারি, বারজান ও মাপুসা। মুখ্য ব্যবহার: মারমাগাঁও বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। ছত্তিশগড়, এটা উত্তোলনে চতুর্থ। দাল্লি রাজহারা, দুর্গ জেলা, বাইলাডিহা ও রাওঘাট বস্তার জেলা। মুখ্য ব্যবহার: ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে দাল্লি রাজহারার আকরিক লোহা, বিশাখাপত্তনম কেন্দ্রে বাইলাডিলার আকরিক লোহা ব্যবহার করা হয়। এবার দেখো ঝাড়খণ্ড উত্তোলনের স্থানে পঞ্চম। নোয়ামুন্ডি, গুয়া, বুদাবুরু ও পানশিবারুর বোনাই পাহাড়, ডালটনগঞ্জ। মুখ্য ব্যবহার: জামশেদপুর শিল্পকেন্দ্রে নোয়ামুন্ডির আকরিক লোহা এবং দুর্গাপুর, কুলটি ও বানপুর শিল্পকেন্দ্রে ময়ূরভঞ্জের আকরিক লোহা ব্যবহার করা হয়। এবার একটা বিশেষ কথার মধ্যে কুন্দ্রেমুখ কি প্রশ্ন আসতে পারে। কুন্দ্রেমুখ কি? কুন্দ্রেমুখ হলো কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় অবস্থিত উৎকৃষ্ট মানের ম্যাগনেটাইট খনি। এখানকার লোহার কিছুটা ভদ্রাবতী ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়, তবে বেশিরভাগটাই ম্যাঙ্গালোরে সমুদ্র বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। এবার দেখো সঞ্চয়। লৌহ আকরিক সঞ্চয়ে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। ভূতাত্ত্বিকদের মতে ভারতে প্রায় 706 কোটি মেট্রিক টন আকরিক লোহা সঞ্চিত আছে। ভারতের সঞ্চিত আকরিক লোহার বেশিরভাগই হেমাটাইট শ্রেণী। বাণিজ্য: দেশের ইস্পাত শিল্পের চাহিদা মেটাবার পর ভারত তার উত্তোলিত আকরিক লোহা জাপান, দক্ষিণ কোরিয়া, ইটালি, ইরান, পোল্যান্ড প্রভৃতি দেশে রপ্তানি করে। রপ্তানি বাণিজ্যে ভারত পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, ম্যাঙ্গালোর, মারমাগাঁও প্রভৃতি বন্দর ব্যবহার করে। এরপরে দেখো কয়লার গুরুত্ব ব্যবহার। কয়লা জৈব শিলা। আধুনিক যন্ত্র সভ্যতায় এর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু ব্যবহারের সুবাদে কয়লাকে কালো হীরা, ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। কয়লার ব্যবহারের ক্ষেত্র এবং কিভাবে ব্যবহৃত হয় তার একটা তালিকা দেখো। ব্যবহারের ক্ষেত্র: বিদ্যুৎ শক্তি কি কি রূপে ব্যবহার হয়? ভারতের মোট বিদ্যুৎ শক্তি উৎপাদনে বাণিজ্যিক ব্যবহারের 67% পাওয়া যায় কয়লা থেকে। লোহা ইস্পাত শিল্পে আকরিক লোহা থেকে পিন্ড লোহা ও ইস্পাত তৈরির জন্য কোক কয়লা ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে কয়লার ব্যবহার 5%। জ্বালানির ক্ষেত্রে ভারতের 17%-এর বেশি কয়লা গৃহস্থলীর জ্বালানি রূপে ব্যবহৃত হয়। রাসায়নিক শিল্পে কয়লার উপজাত দ্রব্যের উপর নির্ভর করে বিভিন্ন প্রকার রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। অন্যান্য ব্যবহার কোথায়? সিমেন্ট, সার, কোল গ্যাস তৈরিতে কয়লা ব্যবহৃত হয়। কয়লার শ্রেণী বিভাগ দেখো। কয়লার মধ্যে কার্বন, জলীয় বাষ্প ও উদ্বায়ী পদার্থ বর্তমান। কার্বনের পরিমাণের উপর নির্ভর করে কয়লার গুণগত মান নির্ধারিত হয়। তাই কার্বনের পরিমাণের ভিত্তিতে কয়লার শ্রেণী বিভাগ দেখো। অ্যান্থ্রাসাইট কার্বনের পরিমাণ 85 থেকে 95%, রং কালো, সর্বোৎকৃষ্ট কয়লা, পোড়ালে কম দেওয়া হয়, ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সবচেয়ে দামি কয়লা। বিটুমিনাস 50 থেকে 85% কার্বন থাকে, ধূসর কালো থেকে কালো কালো। কোক কয়লা প্রস্তুত হয় শিল্পের জ্বালানি ও রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। লিগনাইট 35 থেকে 50% কার্বনে থাকে, রং বাদামি, মাঝারি মানের, রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। পিট 35%-এর কম, একটু হালকা বাদামি, নিম্নমানের হয়, ব্যবহার খুব কম। এবার দেখো গান্ডোয়ানা ও টারশিয়ারি যুগের কয়লা কাকে বলে। কার্বনের পরিমাণ অনুযায়ী কয়লার যেমন শ্রেণীবিভাগ করা যায়, তেমনি ভারতে কয়লা সৃষ্টির সময়কাল ধরেও কয়লার শ্রেণীবিভাগ করা যায়। আনুমানিক 28 থেকে 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগের শেষ ভাগে সৃষ্ট কয়লা গান্ডোয়ানা যুগের কয়লা নামে পরিচিত। আনুমানিক 7 থেকে 8 কোটি বছর আগে সৃষ্ট কয়লা
টারশিয়ারি যুগের কয়লা নামে পরিচিত। গন্ডোয়ানা যুগের কয়লা বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট প্রকৃতির, আর টারশিয়ারি যুগের কয়লা হলো লিগনাইট। কয়লার উপজাত দ্রব্য কি কি, তোমাদের এগুলো প্রশ্ন আসে। কয়লা থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? কয়লা থেকে শুধুমাত্র তাপ ও শক্তি উৎপাদন হয় না, কয়লা থেকে নানান উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন অ্যামোনিয়া, সার তৈরি হয়, গন্ধক, আলকাতরা, ন্যাপথলিন, জ্বালানি তেল, ফেনল, বেনজল, যেমন এটা হচ্ছে রঞ্জক দ্রব্য তৈরি হয়, স্যাকারিন, ক্রিওজোট, কীটনাশক তৈরি হয়, ন্যাপথা, টলুইন, বিস্ফোরক দ্রব্য তৈরি হয় টলুইন দিয়ে প্রভৃতি। এছাড়া আলকাতরা বিভিন্ন জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন সিনথেটিক রাবার, প্লাস্টিক, সুগন্ধি, সেন্ট প্রভৃতি, এগুলো কয়লা থেকে আসে। এবার দেখো আঞ্চলিক বন্টন। ভারতে 1774 সালে রানীগঞ্জের সীতারামপুরে সর্বপ্রথম কয়লা উত্তোলন করা হয়। এরপর থেকে ভারতের বিভিন্ন শ্রেণীর কয়লা কোন কোন অঞ্চল থেকে উত্তোলন হচ্ছে একটা তালিকা দেখো। গন্ডোয়ানা যুগ হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা, এটা হচ্ছে অঞ্চল হচ্ছে সোন, মহানদী, ব্রাহ্মণী অঞ্চল, এটা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে পড়ছে। উত্তোলনের প্রথম উত্তোলক অঞ্চল হচ্ছে বিশ্রামপুর, খারাসিয়া, লক্ষণপুর, রামপুর ও সিঙ্গারা উলি। দামোদর উপত্যকা অঞ্চল ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। দ্বিতীয় ঝরিয়া, ভারতের বৃহত্তম, বোকারো, চন্দ্রপুরা, রামগড়, গিরিডি, করণপুরা, ঐরঙ্গা, হুটা, ডালটনগঞ্জ প্রভৃতি। সোন মহানদী ব্রাহ্মণী অঞ্চল, ওড়িশা, রাজ্যের নাম ওড়িশা। উত্তোলনের তৃতীয় উত্তোলক অঞ্চল তালচের, সুন্দরগড়, টেনকানল, সম্বলপুর, রামপুর, লাজকুড়িয়া, গামহৈরা প্রভৃতি। সাতপুরা অঞ্চল মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে, এটা উত্তোলনের চতুর্থ। সিন্ধওয়ারা, উমারিয়া, কোরার, সোহাগপুর, সিঙ্গারা উলি, মোহপানি, গতিলারিয়া, পেঞ্চ, কানহান উপত্যকা, দুলহারা, বোনাদা প্রভৃতি। ওয়ার্ধা, গোদাবরী, ইন্দ্রাবতী উপত্যকা অঞ্চল অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। দেখো উত্তোলনের স্থানে পঞ্চম। উত্তোলক অঞ্চল হচ্ছে সিঙ্গারেনি, কাঠগুদাম, আদিলাবাদ, নেলোর, লান্দু, আতাপল্লী, মোদাভরম, করলাপল্লী, কুমারম প্রভৃতি। আর মহারাষ্ট্র, এটা ষষ্ঠ পড়ছে মহারাষ্ট্র। দেখো কামতি, চন্দ্রপুর, ওয়ারোরা, ঘুঘুস, বল্লারপুর প্রভৃতি। আর দামোদর উপত্যকা অঞ্চল পশ্চিমবঙ্গের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। উত্তোলনের সপ্তম, আমাদের দেশে আর কি, আমাদের রাজ্য সপ্তম। রানীগঞ্জ, দিশেরগড়, বরাকর, রামনগর, চুরুলিয়া, জামুরিয়া, পারবেলিয়া, মেজিয়া, বড়জোড়া, নেতুরিয়া, টাংশুলি প্রভৃতি। তামিলনাড়ু, দেখো এটা লিগনাইট কয়লা, নেভেলি ও চোলাপুরমে পড়ছে। আর টারশিয়ারি যুগের কয়লা কোথায় পাওয়া যাচ্ছে? অসম, মেঘালয়, সিকিম প্রভৃতি। এখানে কোন কোন জায়গায় আছে? মাকুম, জয়পুর, নাজিরা, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চল ও রঙ্গিত উপত্যকায়। সঞ্চয় দেখো 2015 সালের তথ্য অনুযায়ী ভারতের কয়লা সঞ্চয়ের পরিমাণ ছিল 30,695.56 মিলিয়ন টন। এবার দেখো ভারতে লিগনাইট কয়লার সঞ্চয় প্রায় 36,009 মিলিয়ন টন। এটি 1 জানুয়ারি 2004 এর হিসাব। বর্তমানে 4,150 মিলিয়ন টন নেভেলিতেই গচ্ছিত আছে। বর্তমানে 2,360 মিলিয়ন টনের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর ও কেরলে লিগনাইট সঞ্চয়ের পরিমাণ যথাক্রমে 3,485, 1,816, 128, 108 মিলিয়ন টন। এবার দেখো বাণিজ্য। ভারত নিজস্ব চাহিদা মেটানোর পর খুব সামান্য কয়লায় বিদেশে রপ্তানি করে। প্রধান আমদানিকারক দেশ হলো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মায়ানমার, মালয়েশিয়া, জাপান প্রভৃতি। এবার দেখো টারশিয়ারি যুগের কয়লা পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? একটা প্রশ্ন আছে তোমাদের। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগরাকোট ও তিনধারিয়াতে টারশিয়ারি যুগের কয়লা সঞ্চয় রয়েছে। আর তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি। আজকে এই পর্যন্ত, এরপরে পার্ট 2 পড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।